অপশক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে আর ক্ষমতাধর মানুষের লোভ কতখানি সর্বনাশ ডেকে আনতে পারে। আজকের গল্পে এই ক্ষমতার লোভ আর অন্ধ অপশক্তির ব্যবহারে কিভাবে মানুষ নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, কেমন করে একটি নিরীহ প্রাণ ধীরে ধীরে নেমে যায় অন্ধকারের অতল গহ্বরে, আর শেষ পর্যন্ত কিভাবে মৃত্যু তাকে আলিঙ্গন করে এক নির্মম পরিণতির দিকে। শয়তানের হাত যে কতটা লম্বা তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কিভাবে মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানিয়ে মানুষকে ফাঁসিয়ে দেয় এক নিখুঁত ষড়যন্ত্রের জালে, তা যেন এক নিপুণ কারুকার্যের মতো সাজানো। আপনি বুঝতেই পারবেন না কে সঠিক আর কে ভুল, কারণ এই গল্পের প্রতিটি বাঁকে লুকিয়ে আসছে বিভ্রান্তি, রহস্য আর এক অনিশ্চিত পরিণতি। এটি কোনো সাধারণ গল্প নয়, এটা এক গোলকধাঁধা যেখানে বাস্তবতার ভ্রমের সীমানা মুছে যায়। 2025 সালে মুক্তিপ্রাপ্ত এবং বিশ্বজুড়ে সাড়া ফেলানো এই অসাধারণ চাইনিজ সায়েন্স ফিকশন মুভিটির নাম জার্নি টু দ্য ওয়েস্ট, দ্য হেলো টাউন অফ হ্যাভেন। গল্পের শুরুতেই আমরা একটা বন্ধ কারাগার দেখতে পাই। সেখানে কয়েকজন যোদ্ধা একসঙ্গে ভেতরে প্রবেশ করতেই কারাগারের দরজাটা খুলে যায়। এই যোদ্ধাগুলো শয়তান ধরে বন্দী করার কাজ করে। যোদ্ধাদেরকে তাদের মাস্টার শয়তান ধরার দায়িত্বই দিয়েছে। যোদ্ধারা এই কারাগারে শয়তানকেই ধরতে এসেছে। এই কারাগারের আশেপাশে ভাবমূর্তি দেখে সবাই বেশ ভয় পেয়ে যাচ্ছিল, কারণ কারাগারটা এমন ভয়ঙ্কর বীজ ঘুটে দেখতে ছিল। চারপাশটা অন্ধকার আর দু চারটা মোমবাতি জ্বলছে। তখন তারা হাঁটতে গিয়ে সামনে তাদের সহযোদ্ধা চাংপিং অনেক নিচে পড়ে শুকরের মতো ঘুমাতে দেখে বাকি সবাই অবাক হয়ে যায়। একজন তাকে ডেকে বলে, তুমি এভাবে মাটিতে পড়ে ঘুমাচ্ছ কিভাবে? আমাদের এদিক থেকে ভয়ে ঘাম ছুটে যাচ্ছে। হঠাৎ করে তখন সেখান থেকে একটা লোহার বড় দরজা খুলে যায়। এর ভেতরে তারা দেখতে পায় সেই শুকর শয়তান ঘুমিয়ে আছে। এই যোদ্ধাদেরকে দেখেই শুকর শয়তান হাসতে শুরু করে, আর এতে করে যোদ্ধাগুলো আগে থেকে অ্যালার্ট হয়ে প্রস্তুতি নেয়, কারণ এই শয়তান যে কোনো মুহূর্তে তাদের উপর আক্রমণ করতে পারে। কিন্তু দেখা যায় যোদ্ধাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আগে থেকে তাদের মাস্টার শয়তানকে বন্দী করে তাদের জন্য অপেক্ষা করছে। এখন এই শুকর শয়তান তাদেরকে কিছুই করতে পারবে না। মাস্টারকে দেখে যোদ্ধার একটু হাফ ছেড়ে বাঁচে। মাস্টারকে দেখে একজন যোদ্ধার সাহস অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। সে এগিয়ে এসে শুকর শয়তানকে দুমদাম করে মুখে ঘুষি মেরে নাক বোচা করে দেয়। এমন সময় একটা মাছি মাস্টারকে বিরক্ত করলে মাস্টার মাছিটাকে থাবা দিয়ে মেরে ফেলে। এদিকে একজন যোদ্ধা মাস্টারকে প্রশ্ন করে, এই মাছিটাও কি শয়তান যে আপনি তাকে মেরে ফেললেন? মাস্টার তাদেরকে বলে, এই মাছিটাই শয়তানদেরকে তার ইশারায় নাচাতে পারে। যখন যা খুশি তাই তার ইশারায় করতে পারে। তখন দেখা যায় মাছিটা মরেনি, সে উড়ে গিয়ে শুকর শয়তানের কানের ভেতরে ঢুকে যায়। ধীরে ধীরে শয়তানের নাক, মুখ, হাত সবকিছু ফুলে যেতে থাকে। অর্থাৎ শুকর শয়তান ধীরে ধীরে তার আসল রূপে ফিরে আসে। মাস্টার যোদ্ধাদের সঙ্গে কথা শেষ করে পেছনে তাকাতেই দেখতে পায় শুকর শয়তান তার পেছনে দানব আকারে রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। প্রথমেই শয়তান মাস্টারকে গিলে ফেলে, আর তারপর এই যোদ্ধাদের উপর একে একে অ্যাটাক করে দেয়। শুরু হয়ে যায় মুহূর্তের ভেতর এখানে ভয়ঙ্কর দানবীয় যুদ্ধ, যে যুদ্ধে যোদ্ধারা কোনোভাবেই পেরে উঠছিল না। তারা সবাই অনেক চেষ্টা করলে শুকর শয়তান সব যোদ্ধাদেরকে একেবারে উঠিয়ে দূরে ছুঁড়ে মারে। শুকর শয়তানের শক্তি এতটা বেশি যে সে এখানকার সবাইকে একেবারেই শেষ করে দিতে পারে। এদিকে দেখা যায় তখনও পর্যন্ত তাদের সঙ্গী চাংপিং অনের কোনো হুঁশ নেই। সে মাটিতে পড়ে একইভাবে নাক ডেকেই ঘুমাচ্ছে। একদম শেষ মুহূর্তে শুকর শয়তান যখন ভেতরে গিয়ে যোদ্ধাদেরকে তাদের হাতে বর্ষা দিয়ে কুপিয়ে মেরে ফেলতে চায়, ঠিক তখনই চাংপিং অন ঘুম ভেঙে উঠে দাঁড়িয়ে শুকর শয়তানকে বাধা দেয়। শয়তান চাংপিং অনের সাথে লড়াই করলে শয়তান হেরে যায়, অর্থাৎ শেষমেশ শুকর শয়তানকে চাংপিং অন মেরে ফেলে। এই শয়তানকে মেরে ফেললে এখানে থাকা সব যোদ্ধারাও মুক্তি পেয়ে যায়। এরপর মাস্টার সব যোদ্ধাদেরকে অনেক বেশি কথা শোনায় আর বলে, তোমরা চাংপিং অনকে দেখে শেখো, সে কিভাবে একা ঠান্ডা মাথায় বাকি সবাইকে উদ্ধার করেছে। অর্থাৎ মাস্টারের চাংপিং অনের প্রশংসা করে, তাকে নিয়ে অনেক গর্ববোধ করে। তো দেখা যায় এখানে মেয়ে যোদ্ধাটা চাংপিং অনের প্রশংসা শুনে অনেক খুশি হয়। দেখেই বোঝা যাচ্ছিল সে মনে মনে চাংপিং অনকে পছন্দ করে। মাস্টার চাংপিং অনকে ভূত ধরা যোদ্ধা হিসেবে উপাধি দেয়। এরপর তাদের একাডেমিক কনভেনশন রুমে নিয়ে আসে। সেখানে সব যোদ্ধারা মাস্টারের থেকে দীক্ষা নিচ্ছিল এবং তাকে যখনই সম্মানের উপাধি দিয়ে ব্যাচ পরানো হয়, তখন হঠাৎ করেই চাংপিং অনের মধ্যে এক অদ্ভুত রকমের পরিবর্তন আসতে শুরু করে। সে ধীরে ধীরে সেখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। চাংপিং অন তার ভেতরে অদ্ভুত এক মাঙ্কি কিং এর শক্তি উপলব্ধি করে। চাংপিং অনকে নিয়ে সবাই অনেক খুশি হলেও সে হঠাৎ করেই তার দোকান চেপে ধরে চিৎকার করতে শুরু করে। তার ভেতর অদ্ভুত রকমের শক্তি কাজ করলে সে সামনে থাকা মাস্টারকে দূরে ছুঁড়ে মারে। সবাই দৌড়ে গিয়ে মাস্টারকে উঠায়। সাথে সাথে সবাই দেখতে পায় মাঙ্কি কিং শক্তিরূপে চাংপিং অনের উপর ভর করেছে। এটা দেখে সব যোদ্ধারা চাংপিং অনকে মারার জন্য ছুটে আসে। তখন মাস্টার তাদেরকে বাধা দেয়, কিন্তু তারা কেউই মাস্টারের কথা শোনে না। যখনই সব যোদ্ধারা চাংপিং অনের উপর অ্যাটাক করতে চায়,
চাংপিংন তার ভেতরে থাকা শক্তি দিয়ে প্রত্যেকটা যোদ্ধাকেই পরাস্ত করে দেয়। যাকে যেভাবে পারছিল তাকে ঠিক সেভাবেই মারতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে মাস্টার একটা মন্ত্র পড়ে চাংপিংনের ভেতর থেকে অশুভ শক্তি বের করার চেষ্টা করে। তো দেখা যায় চাংপিংন বারবারই মাস্টারের উপর অ্যাটাক করতে যায়। শেষমেশ চাংপিংন অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। সে সাথে মাস্টারও দূরে গিয়ে মাটিতে পড়ে যায়। মাস্টার পড়ে গিয়ে ব্যথা পেলে চাংপিংনের ভেতর থেকে সেই মাঙ্কি কিং বের হয়ে আসে। সে আবারও তার আগের রূপে ফিরে আসে। চাংপিংন বুঝতে পারে না এতক্ষণ তার সঙ্গে কি হয়েছে, সে মাস্টারদের সঙ্গে কি করেছে। এদিকে সব যোদ্ধারা যার যার তরবারি নিয়ে চাংপিংনের উপর অ্যাটাক করতে গেলে সে সুযোগ বুঝে এখান থেকে উড়ে পালিয়ে যায়। মূলত মাস্টার তাকে ইশারা দিয়েছিল এখান থেকে পালিয়ে যেতে। সেখানে থাকা প্রধান গুরুজি সব যোদ্ধাদেরকে নির্দেশ দেয় চাংপিংনের ভেতর রাক্ষস ভর করেছে, তোমরা ওকে যত দ্রুত সম্ভব মেরে ফেলবে। অন্যদিকে চাংপিংন একটা গ্রামের বাজারের ভেতরে এসে পড়ে। তার কোমরে থাকা একটা ঘণ্টা হঠাৎ করে বেজে উঠলে সে সেখান থেকে তার শক্তি দিয়ে উড়ে অন্য কোথাও চলে যায়। এরপর সে একটা জঙ্গলের ভেতর ভাঙাচোরা ঘরের ভেতরে আশ্রয় নেয়। আর সেখানে বসে থাকা লোকজন হঠাৎ করে চাংপিংনকে দেখে অনেক ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। চাংপিংন বুঝতে পারে না হঠাৎ করে তাকে দেখে এরা ভয় পেল কেন। কিছুক্ষণ পর চাংপিংন এই রুমের ভেতরে কারো আসার শব্দ পায়। সে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় এখানে একটা মেয়ে দরজা ভেঙে ভেতরে এসে আশ্রয় নিয়েছে। একটা শয়তান তাকে মারার জন্য এই পর্যন্ত ধাওয়া করছে। চাংপিংন এসব দেখে আর চুপ করে বসে থাকতে পারে না। তাই সে এসে শয়তানটাকে মেরে একটা বস্তার ভেতর বন্দি করে ফেলে আর শয়তানটাকে একটা পুতুল বানিয়ে ফেলে, যাতে সে আর কারো কোনো ক্ষতি করতে পারে না। পেছন থেকে ওই মেয়েটা এসে চাংপিংনকে ভাই বলে ডাক দেয়। মূলত এই মেয়েটাই হলো চাংপিংনের সহযোদ্ধা। তো চাংপিংন মেয়েটাকে আসতে দেখে বলে সাবধানে চলাফেরা করবে। মেয়েটা হঠাৎ পা স্লিপ করে মাটিতে পড়ে গেলে চাংপিংন তাকে হাত ধরে উপরে উঠায়। এমন সময় পেছন থেকে দুজন যোদ্ধা এসে চাংপিংনকে চাকু দিয়ে অ্যাটাক করতে যায়, কিন্তু তারা চাংপিংনের কোনো কিছুই করতে পারে না। চাংপিংন তাদের হাতে থাকা চাকু মুহূর্তের ভেতর ধরে ফেলে আর তার শক্তি দিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় দূরে। কিন্তু এতেও চাংপিংনের শেষ রক্ষা হয় না। পেছন থেকে ওই মেয়েটা চাংপিংনের বুকে চাকু দিয়ে জোরে আঘাত করে। মুহূর্তের ভেতর চাংপিংন রক্তাক্ত হয়ে যায়। সে বুঝতে পারে এটা আসলে তার সহযোদ্ধাদের একটা ফাঁদ ছিল তাকে মারার জন্য। তাই সে মেয়ে যোদ্ধাটাকে বারবার করে বলতে থাকে আমাকে মেরে ফেলো, কিন্তু মেয়ে যোদ্ধাটা তাকে মারতে গেলেও মারতে পারে না। কোথাও না কোথাও তার হাতটা বারবার কেঁপে উঠছে। হঠাৎ করে চাংপিংন হাসতে হাসতে এখান থেকে মুহূর্তের ভেতরেই উধাও হয়ে যায়। কেউ আর তাকে দেখতে পায় না। তো যাই হোক, চাংপিংনকে দেখা যায় সমুদ্রের মাঝখানে একটা নৌকায় বসে আছে। তার সামনে বসে আছে মাস্টার ইয়াং। মূলত মাস্টার নিজে চাংপিংনকে ওই যোদ্ধাদের হাত থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। মাস্টার চাংপিংনের সেবা করতে গেলে চাংপিংন রাগ করে বলে এইসব কোনো কিছুই করা দরকার নেই। মাস্টার চাংপিংনের কথায় রেগে গিয়ে চাংপিংনকে একটা চড় মেরে বলে আমার জীবনের অর্ধেক সময় পার হয়ে গেছে তোমাকে বাঁচাতে গিয়ে, তোমার ভেতরে রাক্ষসী দানবীকে লুকিয়ে রাখতে গিয়ে। তুমি এভাবে মরতে পারো না, আমি তোমাকে এত সহজে মরতে দেব না। চাংপিংন মাস্টারের কথা শুনে অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে মাস্টারও আধা শয়তান। তখন মাস্টার ইয়াং বলে হ্যাঁ, আমি অর্ধেক শয়তান আর অর্ধেক মানুষ, নিজের খারাপ দিকটা লুকিয়ে রাখতে পারি, তুমিও আগে মানুষ হতে শেখো। এ কথা শুনে চাংপিংন তার মাস্টারকে বলে আমি ওই শয়তান রূপ থেকে মুক্তি পেতে চাই, আমি মানুষ হয়ে থাকতে চাই। এসব কথা বলতে বলতে দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়। তখন মাস্টার চাংপিংনকে বলে তুমি যদি প্লেজার সিটিতে যাও তাহলে তুমি এই দানবীয় রূপ থেকে মুক্তি পেতে পারো। তো মাস্টারের কথা মেনে নিয়ে চাংপিংন প্লেজার সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অনেক পাহাড় পর্বত পেরিয়ে বহুদূর পথ অতিক্রম করে অবশেষে চাংপিংন প্লেজার সিটিতে চলে আসছে এবং দরজা খুলেই শহরের ভেতর ঝুঁকলে দেখতে পায় অন্ধকারে ঘেরা ভয়ঙ্কর এক সফর। দরজার ভেতরে আসতেই দরজাটা অটোমেটিক্যালি লক হয়ে যায়। তারপর চাংপিংন এখানে কয়েকজন যোদ্ধাকে দৌড়ে ছোটাছুটি করতে দেখে আর বাকি সব আশেপাশের মানুষকে তাদের মতো তাদের গতিতে হাঁটতে দেখে। কেউ কারো কোনো কথাও শোনে না, কারোর সঙ্গে কোনো কথাও বলে না। কিছুক্ষণ পর একটা যোদ্ধা চাংপিংনের সামনে এসে তার নিজের হাতে তরবারি দিয়ে নিজের জান নিয়ে নেয়, যেটা দেখে চাংপিংন অনেক ভয় পেয়ে যায়। চাংপিংন ওই যোদ্ধা লাশের কাছে আসলে আবারও একটা অপশক্তির প্রভাবে তার অনেক যন্ত্রণা হতে শুরু করে। তাই সে তার কান চেপে ধরে বসে থাকে। কান ছাড়তেই সে চোখের সামনে হুবহু তার চেহারার মতো একজনকে দেখতে পায়, যেটা দেখে সে ভয় পেয়ে আটকে উঠছে এবং তার উপর হামলা করে দেয়। কিন্তু দেখা যায় তার মতো চেহারার রাক্ষসটার কিছুই হয় না। এটা দেখে সে তার ভেতরে যত পাওয়ার ছিল সবকিছু অ্যাপ্লাই করে আবারও তার সেম চেহারার রাক্ষসটাকে ধ্বংস করতে চায়। কিন্তু সে না পারলে তখনই রেড নামের একজন মেয়ে যোদ্ধা আগুনের ঝলকানির ভেতর থেকে বেরিয়ে আসে এবং চাংপিংনকে বলে তুমি তো অনেক দুর্বল হয়ে গেছো। এই মেয়েটাও অর্ধেক শয়তান ছিল। রেড তার হাত বাড়িয়ে দিয়ে চাংপিংনকে বলে আমি তোমাকে সাহায্য করতে চাই, তুমি আমার সঙ্গে চলো। প্রথমে চাংপিংন যেতে চায় না, কিন্তু না গিয়েও তো তার উপায় নেই। তাই রেডের হাত ধরলে সে এক ঝটকা দিয়ে এক গভীর জঙ্গলে পৌঁছে যায়। এই ঝলকানি দেখে চাংপিংন ভয়ে রেডের হাত ছেড়ে দেয়। তখন সে দেখতে পায় আবারও এই প্লেজার সিটিতে আসছে সে।
তার চারপাশে সবকিছুই স্বাভাবিক, যার কারণে চাম্পিংঅন রেডের সঙ্গে যেতে চায় না এবং উল্টো দিকে হাঁটা শুরু করলে রেড পেছন থেকে চাম্পিংঅনকে জোর করে তার সঙ্গে ধরে নিয়ে আসছে। এদিকে চাম্পিংঅনের মাস্টার গুরুজির কাছে গিয়ে বলে, আপনি যে চাম্পিংঅনকে ধরার জন্য পুরস্কার রেখেছেন এটা খুবই সামান্য। ওর মতো দানব রাক্ষসকে ধরতে মাত্র 40,000 টাকা আপনি কিভাবে পুরস্কার হিসেবে দিতে পারেন, যে কিনা আপনার জান নিতে আপনার উপর ঝাঁপিয়ে পড়েছিল? গুরুজি পরিষ্কার মাস্টারকে জানিয়ে দেয়, এর থেকে বেশি টাকা আমি দিতে পারবো না। তখন মাস্টার বলে, বিপদ আরো ঘনিয়ে এসেছে, শুধু যে চাম্পিংঅনকে ধরতে হবে তাই নয়, মিস্টার সেভেনও জেল থেকে বেরিয়ে এসেছে। আপনি তো জানেন এই মিস্টার সেভেনও আধা শয়তান আধা মানুষ প্রকৃতির, তাছাড়া ও তলোয়ার চালাতে খুবই পারদর্শী। এ কথা শুনে গুরুজি প্রথমে ভয় পেয়ে যায়, এরপর মাস্টারকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, টাকার লোভে যোদ্ধারা চাম্পিংঅনকে জীবিত ছাড়বে না। অন্যদিকে চাম্পিংঅনের জ্ঞান ফিরতেই সে রেডদেরকে দেখে বলে, তোমরা কে? আমাকে কেন এখানে ধরে এনেছ? আমার থেকে তোমরা কি চাও? এবং সুযোগ বুঝিয়ে চাম্পিংঅন এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে তাদের বিশেষ কোনো লাভ হয় না। রেড এসে তাকে ধরে ফেলে। রেড এতক্ষণে জেনে গেছে চাম্পিংঅন অর্ধেক শয়তান। রেড কথা বলতে বলতে দেখতে পায় চাম্পিংঅনের বুকে চোট লেগেছে, তাই সে বাইরে যায় ওষুধ আনতে। তখন চাম্পিংঅন চুপচাপ সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। তারপর দেখা যায় কিছুক্ষণ পর চাম্পিংঅন সেখান থেকে পালিয়ে জঙ্গলে এসে একটা কুয়োর ভেতর ঝাঁপ দেয়, কিন্তু সে চলে আসে সেই অন্ধকার বাজারটার মধ্যে যেখানে সেই সিটটাতে প্রথম ঢুকে এসেছিল। তখন এখানে একটা অদৃশ্য শব্দ চাম্পিংঅনের কানে বাজতে থাকে। সে কথাগুলো শুনে চাম্পিংঅন থমকে দাঁড়ায়। পেছনে ফিরে তাকালে দেখতে পায় তার কান ঘেঁষে একটা তলোয়ার গিয়ে মাটিতে পড়ে। একটুর জন্য চাম্পিংঅন এই যাত্রায় বেঁচে যায়। তাছাড়া এতটুকু বুঝতে পারে যে এই তলোয়ার চালিয়েছে যে সে খুব ভালো একজন তলোয়ারবাজ। তখন আমরা ওই তলোয়ারবাজের মুখ দেখতে পাই, তিনি হলেন মিস্টার সাভেন, যার কথা মাস্টার আর গুরুজি আলোচনা করছিল। মিস্টার সাভেন চাম্পিংঅনের সম্পর্কে সবকিছুই জানে। গুরুজি ঘোষণা করেছে যে যে যোদ্ধা চাম্পিংঅনকে মেরে তার সামনে নিয়ে যেতে পারবে তাকে সে 40,000 টাকা পুরস্কার দেবে। সাভেন চাম্পিংঅনকে এতটুকু ক্লিয়ার করে সে তাকে নিয়ে যেতে এসেছে, যাতে এই পুরস্কারের সম্পূর্ণ টাকাই সে নিতে পারে। কিন্তু দেখা যায় চাম্পিংঅন সাভেনকে বলে, আপনি আমার সঙ্গে মিলে শয়তানদেরকে ধরতে পারেন, তাহলে হয়তো আপনি এই পুরস্কার থেকেও ভালো কিছু পাবেন। এই কথা শুনে সাভেন হাসতে শুরু করে। সাভেনের এমন অদ্ভুত হাসি দেখে চাম্পিংঅন বুঝতে পারে না সে কেন এইভাবে হাসছে। ঠিক সে সময় একটা ছুরি এসে সাভেনের গায়ে লাগে আর সে মাটিতে পড়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না তাকে আসলে কে ছুরি মারল। এদিকে দেখা যায় রেড সেখানে এসে হাজির হয়েছে। চাম্পিংঅন তাকে কোনো কিছু না বলে এখানে আসার জন্য অনেক বকাবকি করছে। মিস্টার সাভেন বুঝতে পারে এই রেড তাকে ছুরি মেরেছে, তাই মিস্টার সাভেন রেডকে মারার জন্য দূর থেকে তলোয়ার নিক্ষেপ করে। কিন্তু দেখা যায় একের পর এক তলোয়ার হয় রেড ক্যাচ করে ফেলছে, না হয় রেডের গায়ে তলোয়ারটা লেগে সেটা আবার ব্যাক চলে যাচ্ছে। কোনো তলোয়ারই রেডকে স্পর্শ করতে পারছিল না, তার কোনো প্রকার কোনো ক্ষতিও করতে পারছিল না। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। এক পর্যায়ে রেড ম্যাজিক করে চাম্পিংঅনকে তার বাড়িতে পাঠিয়ে দেয় এবং মিস্টার সাভেনের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে পড়ে। তখন মিস্টার সাভেনের চামচারা পাশ থেকে বলে ওঠে, তুমি আমাদের গুরুকে চেনো? ও তোমার কি করতে পারে তোমার কোনো ধারণাই নেই। সে কথায় রেড কোনো পাত্তা না দিয়ে লড়াইয়ের জন্য এগিয়ে আসে, কিন্তু মিস্টার সাভেন রেডকে বলে, তুমি আমার তলোয়ারের আঘাতে মরার যোগ্য না। এই বলে সাভেন এখান থেকে চলে যেতে চাইলে রেড সাভেনের তলোয়ার নিয়ে হাসি তামাশা করতে শুরু করে, যেটা দেখে মিস্টার সাভেন অনেক বেশি রেগে যায়। আর মুহূর্তের ভেতর সাভেন তার পাওয়ার দিয়ে তলোয়ার বড় করে ফেলে। শুধু তাই নয়, ওই তলোয়ারটা রেডের দিকে নিক্ষেপ করে। রেড দেখতে পায় তলোয়ারটা খুব দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে রেডের চোখ মুখ আতঙ্কে বড় হয়ে যায়। মুহূর্তের ভেতর সে তার পাওয়ার দিয়ে এই পরিস্থিতির সামনে নেয় এবং অস্ত্রটাকেও থামিয়ে দেয়, সেই সাথে সাভেনকে হারিয়ে দেয়, যার ফলে এক পর্যায়ে সাভেন তার চামচাদের নিয়ে এখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। এদিকে চাম্পিংঅনকে এভাবে দেখে রেডের চামচারা বলে, তুমি আবার এখানে এভাবে আসলে কি করে? মূলত রেডের চামচারা আর তার বান্ধবী মিলেই চাম্পিংঅনকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য ইন্ধন দিয়েছে। কিছুক্ষণ পর চাম্পিংঅন তাদের কাছে ডিমন কোরের কথা জিজ্ঞেস করে, কিন্তু তাদের কেউই ডিমন কোরের কোনো কথাই বলতে পারে না। এভাবেই সন্ধ্যা নেমে আসে। তখন চাম্পিংঅন লুকিয়ে লুকিয়ে ডিমন কোর নেওয়ার জন্য একটা রুমে আসে আর দূর থেকে সবকিছু ফলো করতে থাকে। সে যেখান থেকে সবকিছু ফলো করছিল এখানটা বেশ অন্ধকার ছিল, তার আশেপাশে থাকা কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আর তখন সেখানে রেড চলে আসে আর তাকে দেখে বুঝতে পারে সে ডিমন কোর ফলো করছে। তাই রেড চাম্পিংঅনকে জিজ্ঞেস করে, তুমি ডিমন কোর দিয়ে কি করবে? কেন তুমি এই ডিমন কোর এখানে নিতে এসেছো? তখন চাম্পিংঅন বলে, আমি আমার ভেতরে থাকা শয়তানকে মেরে ফেলতে চাই আর মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই, যার কারণে এই জীবন কোরটা আমার খুবই প্রয়োজন, কারণ জীবন কোর ছাড়া আমার ভেতর শয়তানকে কেউ মারতে পারবে না। চাম্পিংঅনের কথা শুনে রেড অনেক খুশি হয়, তার এই ভালো উদ্যোগটাকে সে অ্যাপ্রিসিয়েট করে, যার কারণে রেড জীবন কোর উদ্ধার করতে চাম্পিংঅনকে তার সাথে করে নিয়ে যায়। আর তারপর তারা একটা গ্রহের মতো জায়গায় এসে পৌঁছায়। এখানে এসে চাম্পিংঅন রেডকে জিজ্ঞেস করে, আমাকে কোথায় নিয়ে এসেছো? তখন রেড চাম্পিংঅনকে থামিয়ে দিয়ে চুপি চুপি বলে,
বহু বছর আগে এখানে বিশাল একটা পাখি মাছের শয়তানকে জীবনকোরকে পাহারা দিতে বসিয়ে রেখেছে। তারপর কৌশলে ওই জীবনকোর নেওয়ার জন্য দুজনেই ধীরে ধীরে মাছের শয়তানের দিকে এগিয়ে যায়। তো যাই হোক, রেড মাছের শয়তানকে এসে খাবার দিতে দিয়ে তার মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে, আর সেই সুযোগে জাম্পিং অন জীবনকোরটাকে এখান থেকে সরিয়ে ফেলতে বলে। কিন্তু দেখা যায় মাছের শয়তানকে খুব সহজে ধোকা দেওয়া যায় না। তবে তারা দুজনেই মাছের শয়তানের সঙ্গে কথা বলে বুঝতে পারে সে খুব সহজ সরল আর বোকা টাইপের শয়তান। তখন রেড তাকে খাবারের লোভ দেখিয়ে খাবার খাইয়ে বলে, তুমি জীবনকোর আমাকে দিতে চেয়েছিলে। এই মাছের শয়তানের কোনো কিছুই মনে থাকে না। সে মনে করে হয়তো কোনো একটা সময় তাকে এই কথা বলেছিল, তাই মাছের শয়তান জীবনকোর রেডকে দিয়ে দেয়। রেড জীবনকোরটা হাতে পেয়ে দ্রুত জাম্পিং অনকে দিয়ে বলে, দ্রুত এটা খেয়ে ফেলো, তাতে করে তোমার ভেতরের শয়তান শেষ হয়ে যাবে আর তুমি মানুষ হয়ে উঠবে। এ কথা শুনে জাম্পিং অন দ্রুত রেডের হাত থেকে জীবনকোরটা নিয়ে খেয়ে ফেলে। মুহূর্তের ভেতর সে বড় একটা পাখির মতো হতে শুরু করে। তার কানগুলো লম্বা হয়ে যায়, মুখের স্কিনটা চকচক করে ওঠে। জাম্পিং অন নিজের পরিবর্তন দেখে বুঝতে পারে আর রেডকে জিজ্ঞেস করে, আমার কি হচ্ছে? জাম্পিং অনের পরিবর্তন হতে দেখে রেড বুঝতে পারে এটা পাখির জীবনকোর। যেহেতু সে পাখির জীবনকোর খেয়েছে তাই পাখির মতো হয়ে যাচ্ছে। এই কথাটাই রেড জাম্পিং অনকে জানায়, তুমি পাখির যেসব পাওয়ার আছে সেই সমস্ত কিছু পাবে। জাম্পিং অন বলে, আমার এসব পাওয়ারের প্রয়োজন নেই, আমি শুধু স্বাভাবিক মানুষ হতে চেয়েছি। তো যাই হোক, এইসব কথা বলতে বলতে হঠাৎ করে জাম্পিং অন ব্যথায় যন্ত্রণায় পাখির মতো উড়াউড়ি করতে থাকে। এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় ছিটকে পড়ে। জাম্পিং অনকে এতটা কষ্ট পেতে দেখে রেডের কোনো কিছুই ভালো লাগে না। তাই সে দৌড়ে এসে জাম্পিং অনকে কিস করে এবং তার চোখে চোখ রেখে মুখের ভেতর থেকে জীবনকোরটা টেনে বের করে। তখন জাম্পিং অন ঠিক হয়ে যায়। জাম্পিং অন এটাও বুঝতে পারে রেড কোনো স্বাভাবিক মানুষ না, তার ভেতরে একটা অলৌকিক পাওয়ার আছে। তাছাড়া রেড যখন তাকে কিস করছিল তখন তার চোখের ভেতর ক্রিস্টালের মতো জল করছিল। এমনকি তার চোখের দিকে তাকালে জাম্পিং অনের মাস্টারের কথা মনে পড়ে। তাই সে বারবার রেডের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে দেখতে থাকে। মূলত রেড বুঝতে পেরেছে সে আসল জীবনকোর যেটাকে জাম্পিং অন এখানে খুঁজতে এসেছে, শুধুমাত্র রেডই সকল বাধা বিপত্তি থেকে জাম্পিং অনকে বাঁচাতে পারবে। এদিকে রেড এসে জাম্পিং অনকে সান্ত্বনা দিয়ে বলে দেয়, তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেব। এবং সে তার হাতে থাকা জীবনকোরটা দূরে ফেলে দেয় আর জাম্পিং অনকে নিয়ে এখান থেকে আবারও দ্রুত কোথাও একটা উধাও হয়ে যায়। এরপর তারা দুজন একটা পাথরের পাহাড়ের উপরেও এসে থামে। সেখান থেকে আগে তাদের জন্য স্যাভান অপেক্ষা করছিল। তারা এসে পৌঁছাতেই মিস্টার স্যাভান তাদের দুজনের উপরে হামলা করে দেয়। স্যাভান তার শক্তিশালী সব তলোয়ার একের পর এক তাদের দুজনের দিকে ছুটতে থাকে। রেড তলোয়ারের আঘাত থেকে জাম্পিং অনকে বাঁচিয়ে নেয়। তখন জাম্পিং অন একটা তলোয়ার দিয়ে তার ভেতরের শক্তিকে কাজে লাগাতে চায়, কিন্তু তার শক্তি কাজে লাগাতে পারে না, সে ব্যর্থ হয়। তখন রেড এটাও জানতে পারে যে রেডের বাবা মাকে এই স্যাভানই মেরে ফেলেছে। সেই সাথে যখনই দেখতে পায় স্যাভান তাদের উপর আরও চড়াও হচ্ছে, সুযোগ বুঝে রেড জাম্পিং অনকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে আসে। এরপর জাম্পিং অন রাতে স্বপ্ন দেখে যে মাস্টারের সঙ্গে কথা বলেছে তার জীবনকোরের ব্যাপারে। তখন মাস্টার ইয়াং জাম্পিং অনকে বলে, রেড তোমাকে ইউজ করছে, সুযোগ বুঝে তোমাকে ইউজ করে শয়তান তাড়িয়ে নিচ্ছে। এসব কথা শোনার পর জাম্পিং অন অনেক কষ্ট পায় আর চিৎকার করে প্রতিজ্ঞা করে যে করেই হোক সে রেডের উপর বদলা নেবে। বদলা নেওয়ার জন্য সে রেডকে বিয়ে করে তাকে মেরে ফেলবে। আর এই কথাগুলো সে স্বপ্নের ঘোরে জোরে জোরে বলছে। পাশ থেকে জাম্পিং অনের স্বপ্নের ঘোরের কথা রেড সহ তার সঙ্গীরাও শুনে ফেলে। তার আগে থেকে জাম্পিং অনের প্ল্যান সম্পর্কে সবকিছু জানে। তখন হঠাৎ করে জাম্পিং অনের ঘুম ভেঙে গেলে উঠে বসে সে সবাইকে দেখে অনেক ঘাবড়ে যায় আর বলতে শুরু করে, আমি ঘুমের ঘোরে কি বলেছি আমার কিছুই মনে নেই। কিন্তু সেখানে থাকা কেউই তেমন কোনো রিয়াকশন দেখায় না, সবাই চুপচাপ বসে থাকে। তো যাই হোক, এসব কথা আগে থেকে রেড জেনে গিয়ে এখান থেকে দ্রুত তার পাওয়ার ইউজ করে ভ্যানিশ হয়ে যায়। এদিকে দেখা যায় জাম্পিং অন রেডের বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে স্যাভানকে মারার জন্য বিভিন্ন প্ল্যান করে, অস্ত্রশস্ত্র রেডি করতে থাকে। জাম্পিং অন তাদেরকে বলে স্যাভান রেডকে মারার প্ল্যান করছে, যে করেই হোক আমাদের স্যাভানের হাত থেকে রেডকে বাঁচাতে হবে। এসব কথা শুনে রেডের সব বন্ধু বান্ধবীরা সহযোদ্ধারা জাম্পিং অনকে জানায়, তুমি রেডকে বাঁচানোর জন্য যা কিছু করবে আমরা তোমার সঙ্গেই আছি। তাই তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নেয় তারা যদি রেডকে হাত পা বেঁধে একটা জায়গায় বন্দি করে রাখে তাহলে তাকে আর কেউই খুঁজে পাবে না, আর স্যাভানও তাকে মারতে পারবে না। এই প্ল্যানে রেডের সহযোদ্ধারা সম্মতি জানায়। রেড দূর থেকে তাদের এসব আলোচনা শুনে ফেলে, তাই সবাইকে মেরে একে একে সেভানের ঘরের উপর থেকে নিচে তাদের খেলার বোর্ডের উপর ফেলে দেয়। মূলত মিস্টার স্যাভেন এই ঘরের ভেতর দলবল নিয়ে বোর্ড খেলছিল। হঠাৎ করে মিস্টার স্যাভেনের সামনে জাম্পিং অন পড়ার কারণে স্যাভেন এখান থেকে দ্রুত পালিয়ে যেতে চায়, কিন্তু পেছন থেকে তাকে জাম্পিং অন ডেকে থামিয়ে দেয়। ততক্ষণ সেখানে রেড এসে হাজির হয়। কারো কোনো কথা না শুনে কোনো দিকে না তাকিয়ে সোজা স্যাভেনকে মারতে শুরু করে। একটা ঘুষি দিলে মিস্টার স্যাভেন উড়ে গিয়ে অনেক দূরে পড়ে। তখন মিস্টার স্যাভেন সবার সামনে মৃত্যুর নাটক করে। সে এমনভাবে অভিনয় করতে শুরু করে যেন ওই দূর থেকে রেড তাকে ছুঁড়ে দেওয়ার কারণে সে মারা গেছে। স্যাভেনকে এভাবে পড়ে থাকতে দেখে রেড তার কাছে গিয়ে তাকে তোলার অনেক চেষ্টা করে,
কিন্তু সে না উঠলে রেড এখান থেকে উঠে চলে যায়। এখানে সবাই মোটামুটি ধরে নিয়েছে মিস্টার সেভেন মারা গেছে। তখনই সবাইকে অবাক করে দিয়ে সেভেন উঠে দাঁড়িয়ে এখানে থাকা সবার উপর অ্যাটাক করে দেয়। জাম্পিং অনের উপর খুব প্রভাব ফেলতে শুরু করে। মিস্টার সেভেন তার সর্বোচ্চ পাওয়ার ও তলোয়ার দিয়ে রেড আর জাম্পিং অনকে ঘায়েল করতে থাকে। তারা দুজনও নিজেদেরকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যেতে থাকে। এটা করার ফলে মিস্টার সেভেনের হাত থেকে তাদের খেলার গুটিগুলো হঠাৎ করেই নিচে পড়ে যায়। তখন মিস্টার সেভেন এক অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। সে ছোট বাচ্চাদের মতো জোরে জোরে হাসতে থাকে। তার এসব আচরণ দেখে রেডের লোকজন বুঝতে পারে মিস্টার সেভেনের দুর্বলতার কথা। তাই তারা এবার তাদের মিশন শুরু করে দেয়। মূলত মিস্টার সেভেন জুয়া খেলতে খুব পছন্দ করত। তো রেডের বান্ধবীরা মিস্টার সেভেনকে বিভিন্ন কথা বলে খেলার জন্য উস্কে দেয়। এক পর্যায়ে মিস্টার সেভেন তার নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে। ঠিক তখন সে জাম্পিং অনকে একটা গোল্ডেন কয়েন দেখিয়ে তাকে টাকার লোভ দেখায়। এই গোল্ডের কয়েন দেখে সেভেন পাগলের মতো করতে থাকে। গোল্ড কয়েনটা নিয়ে আনন্দে একা একা হাসতে থাকে আর বিড়বিড় করে কি সব বলতে থাকে। তখন রেড সেই সুযোগে সেভেনকে জোরে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর তারা মিস্টার সেভেনের রুম থেকেই একটা বশীকরণের বই খুঁজে পায়, যেখানে শয়তান আটকে রাখার তন্ত্র মন্ত্র সহ বিভিন্ন শয়তানের বিভিন্ন ইনফরমেশন লেখা ছিল। তো যাই হোক, জাম্পিং অন এই বইটা খুব ভালোভাবে পড়তে পড়তে বইটার ভেতর থেকে একটা ফিনিক্সের হাড় বের করে। আর এটা দেখে সে বুঝতে পারে যে এটা হয়তো রেডের মায়ের হাড় হতে পারে। তাই সেই হাড়টা রেডকে দিয়ে দেয়। জাম্পিং অনের এই এত ভালো মানসিকতা দেখে রেড অনেক বেশি খুশি হয়। তাই সে জাম্পিং অনকে ডেকে কানে কানে বলে, তুমি আমাকে নিয়ে এত ভেবো না, আমার জন্য তোমার নিজের সময় নষ্ট করো না, আমি যে কোনো সময় মারা যেতে পারি। এই কথাটা বলে রেড সেখান থেকে দৌড়ে বাইরে বের হয়ে যায়। আর জাম্পিং অন এই কথাটা শোনার পর অনেক মন খারাপ করে, কারণ কোথাও না কোথাও তার রেডকে ভালো লাগতে শুরু করেছে। অন্যদিকে গুরুজি তার সকল শিষ্যকে ডেকে পাঠায় এবং প্লেজার সিটিতে শয়তানদের হত্যা করার জন্য বিভিন্ন প্ল্যান করে তাদেরকে সেখানে পাঠাতে চায়। যখন তারা জাম্পিং অনকে মারার কথা বলে, তখন জাম্পিং অনের মাস্টার উঠে দাঁড়িয়ে বলে, আমি জাম্পিং অনকে ছোট থেকে বড় হতে দেখেছি এবং কখনো কাউকে মারতে পারে না। রাগারাগি করে সেখান থেকে বের হয়ে যায় জাম্পিং অনকে খুঁজতে। এদিকে প্লেজার সিটিতে জাম্পিং অন রেডের বন্ধুদের সঙ্গে এক হয়ে আতশবাজি সহ বিভিন্ন ধরনের তারাবাজি আকাশ থেকে জ্বালাতে থাকে, যাতে প্লেজার সিটির সবাই অন্তত কিছুটা খুশি অনুভব করতে পারে। এর আগে কখনোই প্লেজার সিটিতে এমন আনন্দ উৎসব খুশি চোখেও দেখেনি। এরপর সেখান থেকে রেড জাম্পিং অনকে একটা পুরাতন পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসে, যেখানে রেডের বাবা মায়ের মূর্তি রাখা আছে। রেড জাম্পিং অনকে বলে, দ্রুত আসো, এখানে আমার বাবা মাকে দেখতে পাবে। এবং রেড তার বাবা মায়ের মূর্তির সামনে জাম্পিং অনকে দাঁড় করিয়ে তার বাবা মায়ের উদ্দেশ্যে বলে সে জাম্পিং অনকে অনেক পছন্দ করে, এমনকি তাকে বিয়ে করতে চায়। একথা শুনে জাম্পিং অন অবাক দৃষ্টিতে রেডের দিকে তাকিয়ে থাকে। তো দেখা যায় জাম্পিং অন তাকে বিয়ে করার জন্য মুহূর্তের ভেতর রাজি হয়ে যায়। তখন জাম্পিং অনের মাথায় অন্য একটা প্ল্যান ঘুরছিল, সে রেডকে বিয়ে করে তাকে মেরে ফেলবে। জাম্পিং অন বিয়ে করতে রাজি হলে তারা দুজন মূর্তির সামনে প্রণাম করে রেডের বাবা মায়ের থেকে আশীর্বাদ নেয়। আশীর্বাদ স্বরূপ রেডের বাবা মা তাদেরকে দুটো ফিতে দিলে রেড ফিতে দুটো নিয়ে অনেক খুশি হয় আর রেডকে বলে এটা হলো ভালোবাসার বেস্ট গিফট। একটা ফিতা সে জাম্পিং অনের চুলের পেছনে বেঁধে দিয়ে বলে এটা হলো কাকের প্রতীক, যেটা সারা জীবন তোমাকে ভালোবাসতে হেল্প করবে। ফিতাটা পরাতে পরাতে রেড অনেক ইমোশনাল হয়ে যায়। আরেকটা ফিতা রেডের কাছে রেখে দেয় আর বলে এটা হলো ফিনিক্সের প্রতীক। এরপর রেড তার অতীতের কথা বলতে শুরু করে। দেখা যায় রেড তার বাবা মায়ের সঙ্গে প্লেজার সিটিতে এসেছিল, তখন রেড অনেক ছোট ছিল। এখানকার মানুষজন সবাই রেডদেরকে ভীষণ ভালোবাসত এবং যথার্থ সম্মানও করত। তারা সবাই মিলে অনেক ভালো ছিল, কারো ভেতর কোনো দুঃখ কষ্ট ছিল না। কিন্তু কিছুদিন পর কয়েকজন এখানে এসে পরিচয় দেয় তারা ভূত পেট তাড়াতে এসেছে। তারা একদিন হঠাৎ করেই রেডদেরকে রাক্ষস বলে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা রেডের বাবা মাকে মেরে ফেলে। রেড তার বাবা মাকে হারিয়ে পুরোপুরি ভেতর থেকে ভেঙে পড়ে আর এখানেই থাকতে শুরু করে। সেই সাথে প্লেজার সিটির মানুষের ভেতর থেকে হাসি আনন্দ উঠে গিয়ে চরম হতাশা আর দুঃখ নেমে আসে। এরপর থেকে তারা সবাই অন্ধকারের জগতে ডুবে থাকে। রেড জাম্পিং অনকে আরও বলে আমি মারা গেলে আবার ওই প্লেজার সিটিতে আগের মতো সুখ শান্তি ফিরে আসবে। কিছুক্ষণ পর রেডকে দেখা যায় সে জাম্পিং অনকে বিয়ে করার জন্য সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়। এদিকে জাম্পিং অন রেডের মা বাবার মূর্তির সামনে চুপচাপ বসেছিল। মনে হচ্ছিল সে মনে মনে কিছু একটা ভাবছে। তখন হঠাৎ করে মাস্টার ইয়াং এসে জাম্পিং অনকে বলে দ্রুত রেডকে মেরে ফেলতে হবে এবং এই মূর্তিটাকে তার হাতের ইশারা দিয়ে নিচে ফেলে দেয়, যার ভেতর থেকে জাম্পিং অনের মাস্টারের মরাদেহ বের হয়ে আসে। এই মাস্টার যে কিনা জাম্পিং অনকে এখানে খুঁজতে এসেছিল। মাস্টারের লাশ চোখের সামনে এভাবে পড়ে থাকতে দেখে জাম্পিং অন অনেক রেগে যায় আর দ্রুত রেডের কাছে ছুটে আসে। কাঁদতে কাঁদতে তার কাছে জিজ্ঞেস করে কেন তুমি আমার মাস্টারকে মেরে ফেলেছ, ও তোমার কি ক্ষতি করেছে? জাম্পিং অনের কথা শুনে রেড কাঁদতে শুরু করে। তবে জাম্পিং অন রেডের কোনো কথা না শুনে একটা চাকু বের করে রেডকে আঘাত করে, যার ফলে বাইরে শুরু হয় এক ভয়ানক টর্নেডো। জাম্পিং অনরা যে ঘরে ছিল সে ঘরটাকে মুহূর্তের ভেতর উড়িয়ে নিয়ে যাওয়া হয়।
সকলে কোনো মতে তাদের প্রাণ নিয়ে বাইরে বেরোলে দেখতে পায় অনেক শয়তান ধরা লোক এখানে এসেছে এই সিটির শয়তানগুলো ধরে বন্দি করার জন্য। এখানে সবার সামনে গুরুজিকেও দেখা যায়। গুরুজি তার সকল শিষ্যকে সাথে করে নিয়ে এসেছে। পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে গেলে রেড চ্যাম্পিয়নকে বাঁচাতে মৃত্যুর জন্য নিচে এগিয়ে আসে। এখানে দেখা যায় গুরুজির শিষ্যরা রেডকে ভয়ানকভাবে টর্চার করতে শুরু করে, কিন্তু রেড কোনো প্রকার তাদেরকে পাল্টা আক্রমণ করে না। যেহেতু রেডের কাছে অনেক পাওয়ার ছিল, তবে সে পাওয়ারের কোনোরূপ ব্যবহারই করে না। তো যাই হোক, অনেকক্ষণ রেড মার খাওয়ার পর তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ে, এমনকি রেড অনেক উইক হয়ে পড়ে। রেডকে এই অবস্থায় দেখে চ্যাম্পিয়নের অনেক কষ্ট হয়। সে তার চোখের সামনে রেডকে এভাবে মরতে দেখে সহজে মেনে নিতে পারে না, কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত সেও রেডকে হত্যা করতে চাচ্ছিল। চ্যাম্পিয়ন তখন কিছু একটা করে রেডকে নিয়ে এখান থেকে দূরে পালিয়ে যায়। একটা পাহাড়ের উপর আসতেই চ্যাম্পিয়ন তখন মাস্টার ইয়াংকে দেখতে পায়। ইয়াং এসে চ্যাম্পিয়নকে বারবার করে বলে রেডকে মেরে ফেলো, কিন্তু চ্যাম্পিয়ন এমনটা করতে চায় না, যার কারণে ইয়াং আর চ্যাম্পিয়নের ভেতর লড়াই শুরু হয়। এক পর্যায়ে গিয়ে রেড নিজেই চ্যাম্পিয়নের তলোয়ার দিয়ে নিজেই মরে যাওয়ার চেষ্টা করে। রেডের ভেতর থেকে ফিনিক্সের শক্তি চ্যাম্পিয়নের ভেতরে চলে যায়। তো রেড যেমনটা চায় ঠিক তেমনটাই হয়। এই ফিনিক্সের শক্তি পাওয়ার পর রেড আর চ্যাম্পিয়ন দুজনের থেকে অনেকটাই দূরে গিয়ে ছিটকে পড়ে। ততক্ষণে এখানে রেডের সঙ্গীরা এসেও হাজির হয়। রেডকে এমন আক্রান্ত অবস্থায় দেখে তার কাছে ছুটে যায়। এদিকে চ্যাম্পিয়নের ভেতর থেকে সমস্ত খারাপ শয়তানি বের হয়ে যায়, আর সে যেমন স্বাভাবিক মানুষ হতে চেয়েছিল তেমন হয়ে যায়। তখন চ্যাম্পিয়ন তার মাস্টার ইয়াং এর সত্যিটা জানতে পারে, আর এখানেই গল্পের একটা টুইস্ট রিভিল হয়। মূলত ইয়াং চ্যাম্পিয়নকে ইউজ করেছিল যাতে তার ভেতরে থাকা মানকি কিংকে জীবিত করতে পারে। এতদিন সে চ্যাম্পিয়নকে যা কিছু বলেছে সবই সাজানো এবং মিথ্যা ছিল। এমনকি চ্যাম্পিয়নের ছোটবেলাকার মাস্টারকেও ইয়াং হত্যা করেছে। তার সম্পূর্ণ দোষ দিয়েছে রেডের উপরে। কিছুক্ষণ পর দেখা যায় মানকি কিং আবারও জীবিত হয়েছে। এদিকে গুরুজি তার যোদ্ধাদেরকে ওই মানকি কিংকে মারার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু মানকি কিং তার এক হিচকে দিয়ে সকল যোদ্ধাদেরকে পরাস্ত করে দেয়। আসলে মানকি কিং খুব পাওয়ারফুল ছিল, তার সাথে কয়েকশো যোদ্ধা একসাথে লড়াই করে পেরে ওঠাও সম্ভব না। এরপর মানকি কিং চ্যাম্পিয়নকে মারতে শুরু করে। এখন যেহেতু চ্যাম্পিয়নের কাছে কোনো পাওয়ার নেই, তাই তার কাছে কোনো কিছুই করার থাকে না। তবে দেখা যায় এখনো পর্যন্ত রেড জীবিত আছে। রেড দূর থেকে মানকি কিংকে চ্যাম্পিয়নের কাছ থেকে দূরে সরে যেতে বলে। এই কথা বলতেই মানকি কিং রেগে গিয়ে তার পাওয়ার দিয়ে রেডের উপর পাথর ছুঁড়ে মারে। এরপর মানকি কিং রেড আর চ্যাম্পিয়নকে মেরে ফেলে। তারপর মানকি কিং এই সিটির সব অসহায় মানুষদেরকে হত্যা করতে বের হয়ে যায়। এখানে এসে মানকি কিং সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। তখন গুরুজির সব যোদ্ধারা আবারও মানকি কিংকে থামাতে এখানে হাজির হয়। এদিকে চ্যাম্পিয়ন ফিনিক্সের আত্মা পেয়ে আবারও জীবিত হয়ে উঠছে, আর উঠে দ্রুত রেডের কাছে গেলে রেড তাকে শেষবারের মতো দেখে তার অস্তিত্ব পুরোপুরি ভেনিশ হয়ে যায়। তখন চ্যাম্পিয়ন জীবন করে শক্তি নিয়ে মানকি কিংকে মারার জন্য বের হয়ে পড়ে। এদিকে মানকি কিং সকল যোদ্ধাকে একসাথে আবারও মারতে থাকে। মূলত কোনো যোদ্ধাই মানকি কিংকে পরাস্ত করতে পারে না। মানকি কিং যখনই সবকিছু ধ্বংস করে দিচ্ছিল, তখন একদম শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন একটা বড় পাখির রূপ ধারণ করে মানকি কিং এর সামনে এসে হাজির হয়, আর তারপর শুরু হয় দুজনের ভেতর তুমুল লড়াই। গ্রেট বার্ড খুব সহজেই মানকি কিংকে পরাজিত করে দেয়। মানকি কিং অনেকবার গ্রেট বার্ডের কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। গ্রেট বার্ড তাকে ধরে লড়াই করতে করতে আকাশের উপর থেকে নিচে ফেলে দেয়। এরপর গ্রেট বার্ড বুদ্ধ যেভাবে মানকি কিংকে মেরে ফেলেছিল সেভাবে মারতে থাকে। এরপরে প্লেজার সিটিতে সবকিছু ঠিক হয়ে যায়। সবার জীবন স্বাভাবিক হলে চ্যাম্পিয়ন এখান থেকে চলে যায়। হঠাৎ করে সিটিতে আবারও রেডকে দেখা যায়, আর এখানেই আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। ক্ষমতার দম্ভ বেশিক্ষণ টিকে থাকে না, অশুভ শক্তি একদিন না একদিন শেষ হয়। তো আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।